রাত তখন অনেকটা। বীরেন আর সুরেশ একটি কাঁচা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। হ্যাঁ রে, আজকে তো শহর থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। বাসটাও তো চলে গেছে। সে তো ঠিক, কারখানাতে ওভারটাইম করলে একটু তো দেরি হবেই। কতগুলো টাকা পেলাম সেটা বল। তা তো খাঁটি কথাই বলেছিস, কিন্তু এখন হেঁটে এই রাতে বাড়ি ফিরতে অনেক সময় লেগে যাবে। তা লাগবে কেন, বেনদিঘির পাশ দিয়ে চলে যাই চল। তোর মাথা ঠিক আছে তো? এই রাতে এখন বেনদিঘির পাশ দিয়ে যাবি? ওখান দিয়ে গেলে কি হবে জানিস তো? রাতে ওখানে কে থাকে জানিস না বুঝি? আরে ধুর, তোর ওসব বাজে কথা। কবে একটা কি হয়েছিল তাই ধরে বসে আছিস। 15 মিনিটে পৌঁছে যাব, চল। কিন্তু, আরে কোনো কিন্তু নয়, চল এখন তাড়াতাড়ি। তারা অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলল। কিছুটা এগুতেই একটা গাছের পাশে একটি বোর্ড নজরে পড়ে, যাতে লেখা আছে, এই পথে রাতে যাওয়া বিপদের কারণ হতে পারে। বোর্ডটার কাছে থমকে দাঁড়ায়। ওই বোর্ডটা একবার দেখ, ঠিক হবে না রে এই পথে যাওয়াটা। তোর আবার সেই এক কথা। দুজনে বোর্ডটাকে পিছনে ফেলে এগিয়ে চলে সেই পথ ধরে। একটি রাত পাখি কর্কশ শব্দ করে একটা গাছের ডাল থেকে উড়ে আর একটি গাছে গিয়ে বসে। যেন এই পথে রাতে কোনো জীবন্ত মানুষ আসবে তা সেও আশা করেনি। তারা দুজন বেশ জোরেই পা চালিয়ে হাঁটতে শুরু করে। এই জায়গাটার অতি নীরবতা ওদের ভেতরেও কিছুটা অস্থিরতা জাগিয়ে তুলেছে। কিছু দূরে এগোতেই একটা গলার আওয়াজ পেয়ে দুজনেই থমকে দাঁড়ায়। এদিকে একটু শুনবেন? কেউ ডাকছে না আমাদের? আওয়াজ তো ওই বেনদিঘির দিকেই আসছে, কিন্তু এত রাতে ওখানে কে কি করছে? হতে পারে আমাদেরই মতো এদিকে যেতে গিয়ে পথ ভুল করেছে, আর আমাদের আওয়াজ পেয়ে হয়তো ডাকছে। চল গিয়ে একবার দেখে আসি। বেনদিঘির চারপাশে তখন ধোঁয়া ছেয়ে রয়েছে। কুচকুচে কালো দিঘির জল শান্ত পরিষ্কার। ওই দেখ, দিঘির পাশের উঁচু পাথরটার ওপর কে যেন জলের দিকে মুখ করে বসে আছে। যে বসে আছে সে যে একটা মহিলা তা তো বোঝা যাচ্ছে, কিন্তু এত রাতে এখানে বসে কি করছে? লোক দুটি দিঘির দিকে এগিয়ে যায়। আপনি কি আমাদের ডাকছেন? এখানে কি করছেন? পাথরে যে বসে আছে সে মুখ না ঘুরিয়ে উত্তর দিল, তোমাদের অপেক্ষায় করছিলাম। আমাদের অপেক্ষা করছিলেন মানে? কে আপনি? এখানে কি করছেন? আমি কি করছিলাম? আমি তো এখানেই থাকি। অনেক দিন পর এদিকে কেউ এলো। আপনি ওদিকে মুখ করে বসে আছেন কেন? আমাকে দেখতে চাও বুঝি? ঠিক আছে, এই দেখো। এমন সময় মহিলাটির মুখ ধীরে ধীরে তাদের দিকে ঘুরতে শুরু করে। শরীর সেদিকে থাকলেও কেবল মাথাটা কোনো আশ্চর্যের মতো ঘুরতে থাকে। না, কোনো সাধারণ মুখ নয়, বীভৎস ভয়ঙ্কর সেই মুখ। ভেতর থেকে বেরিয়ে আসে লম্বা লকলকে কালো জিভ।
দেখি আমাকে, এবার যে তোদেরকে আমার সাথে আমার বাড়িতে মানে এই কালো জলে যেতে হবে। হ্যাঁ, এসব কি? তাড়াতাড়ি চল সুরেশ, চল পালাই এখান থেকে। এ তো, চল, এখানে আর এক মুহূর্ত নয়। বাঁচাও 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 আমাদের। কেউ শুনতে পাবে না তোদের চিৎকার। আয়, আমার কাছে আয়। পেছন ফিরে দৌড়াতে যাবে, এমন সময় ওদের কাঁধে দুটি বাঁচাও কাটা হাত এসে বাঁচাও যায়। বাঁচাও আমাদের। কোনো অদৃশ্য শক্তি ওদের পা ধরে টেনে নিয়ে যায় কালো জলের দিকে। ওদের চিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে যায়। নিমেষের মধ্যেই দুটি তাজা প্রাণ কালো জলে মিলিয়ে যায়। কেবল উঁচু গাছের ডালে বসে সেই রাত পাখি এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে থেকে যায়। সম্পাদক বাবু, আসতে পারি? আরে শুভঙ্কর যে, এসো ভেতরে এসো। আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? তোমাকে অনেক কবার ফোন করেছিলাম, কিন্তু বারবার সুইচ অফ বলছে, তাই নিতাইকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম। আসলে বইমেলার জন্য একটা বিশেষ ভৌতিক উপন্যাস দরকার ছিল, আর তোমার থেকে ভালো কেই বা ভৌতিক বিষয়ে পারদর্শী। সম্পাদক আরও কিছু বলতে গিয়ে শুভঙ্করের পাংশু চেহারার দিকে কিছু সময় তাকিয়ে থাকে, তারপর বলে, আচ্ছা, তোমাকে অমন লাগছে কেন? তোমার শরীর খারাপ নাকি? কি আর বলবো সম্পাদক বাবু, কয়েকদিন তো একেবারেই লেখাতে মন বসাতে পারিনি। আর নতুন লেখাও যে কতটা লিখতে পারবো তাও জানি না। কি হয়েছে বলো তো? আসলে আমার স্ত্রী তিয়াশার শরীরটা কদিন একদম ভালো যাচ্ছিল না। ডাক্তারকেও দেখানো হয়েছে। ডাক্তার বলেছে ওর অ্যানিমিয়া হয়েছে। ওষুধ তো চলছে, তাও শরীর দুর্বল। ডাক্তার সাজেশন দিয়েছে কটা দিন শরীরের বিশ্রামের জন্য কোনো মনোরম পরিবেশ থেকে ঘুরে আসতে। তাই তো ভাবছি কটা দিন সব ছেড়ে এই শহরের দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে একটু কোথাও ঘুরে আসি। সম্পাদক সব শুনে একটু ভেবে নিয়ে বলল, এই জন্যই ভাবছি যে শুভঙ্কর গল্প লিখতে এত ভালোবাসে তাকে কেন পাওয়া যাচ্ছে না। তুমি একদম ভেবো না, এখনই তোমার সব সমস্যার সমাধানের উপায় বাতলে দিচ্ছি। তার মানে? তুমি আমার আদি বাড়ি ছোটনাগপুরে সপ্তাহ দুয়েকের জন্য ঘুরে এসো। ওই বাড়ি তো এক প্রকার ফাঁকাই পড়ে আছে, দেখাশোনার জন্য কেবল গোবিন্দ থাকে। আমি খবর পাঠিয়ে দিচ্ছি, তুমি সামনে রোববার বেরিয়ে পড়ো। সুন্দর পরিবেশে সপ্তাহ দুয়েক থাকলে আর ভালো খাবার খেলে দেখবে বৌমা একদম সুস্থ হয়ে যাবে। আর সাথেই কোনো ঝঞ্ঝাট ছাড়া তুমি উপন্যাসের প্লটটাও পেয়ে যাবে। সম্পাদকবাবুর পরামর্শ শুভঙ্করের বেশ মনে ধরল। কথাটা আপনি বেশ ভালোই বলেছেন, তবে তাই হোক। তবে শুভঙ্কর, একটা কথা তোমাকে জানানো দরকার। ছোটনাগপুরে আমার গ্রাম হরিশপুরের মাঝে বেনদিঘি আছে। ওখানে কিন্তু আঁধার হবার পর একদম যেও না, জায়গাটা সুবিধার নয়। শুভঙ্কর অবশ্য ওই বিষয়ে তেমন কৌতূহল দেখায়নি, তাই কিছু জিজ্ঞাসাও করে না। ও এখন কেবল তিয়াশাকে খুশি দেখতে চাই। সেই মতো আধ ঘন্টার ভেতরেই সম্পাদক হেমেন্দ্রনাথ শুভঙ্করের ছোটনাগপুরে যাওয়ার সব কিছু ঠিক করে ফেলল। বুঝলে তিয়াশা? শুভঙ্কর বাড়িতে পৌঁছে তিয়াশাকে সমস্ত ঘটনাটা বলল। বাহ, কটা দিন ভালোই কাটবে মনে হচ্ছে। শহরের এই একঘেয়ে জীবন আর ভেজাল খাবার থেকে রেহাই পাওয়া যাবে। আর তো কটা দিন,
আমি কালকে থেকেই সব গোছগাছ শুরু করছি। তিয়াশাকে এমন হাসি খুশি দেখে শুভঙ্কর বেশ খুশি হয়। কদিন পরেই শুভঙ্কর আর তিয়াশা রওনা দেয় ছোটনাগপুরে হরিশপুরের পথে। ট্রেন থেকে যখন ছোটনাগপুরে পৌঁছাই তখন বিকেল হয়ে গেছে। স্টেশন থেকে বেরিয়ে দুজনে এগিয়ে যাই রিক্সা স্ট্যান্ডের দিকে। কি বাবু, কোথায় যাবেন? হরিশপুরে রায়ভিলাতে যাব। রিক্সা চালকটি হরিশপুরের কথা শুনে শুরুতে একটু চুপ করে যায়। হরিশপুরের রায়ভিলা? ঠিক আছে, তাড়াতাড়ি আসুন, সন্ধে হতে আর বেশি বাকি নেই। তার আগেই আমাকে ওখান থেকে ফিরতে হবে। শুভঙ্কর আর তিয়াশা রিক্সাতে উঠতেই রিক্সা চালক বেশ জোরে রিক্সা চালাতে শুরু করে। কি সুন্দর জায়গাটা! কোথায় শহরে সেই যানজট আর কোথায় দূষণমুক্ত এখানকার আবহাওয়া, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সম্পাদক বাবু তো এই জন্যই এখানে আসতে বললেন। খানিক পর সরু একটি রাস্তা দিয়ে রিক্সা এগিয়ে চলল। বাহ, দিঘিটা দেখো, জলটার রং কেমন কালো। ভুলেও ওই দিঘির দিকে তাকাবেন না, ও দিঘি বড় ভয়ঙ্কর। এই জন্যই আপনাদের এখানে নিয়ে আসার আগে দুবার ভাবছিলাম, অন্ধকার হবার পর এই দিকে এলে আর রক্ষে নেই। কেন? উপায় নেই কেন? ওই যে দিঘি দেখছেন, ওর নিচে আছে উকু নামে এক ডাইনি। অকু ডাইনি? কি সব বলছো? আর এই নাম বারবার বলবেন না, আপনাদের রায়ভিলাতে নামিয়ে আমাকে আবার এই পথে ফিরতে হবে। তিয়াশা কেবল এক দৃষ্টিতে দিঘির দিকে তাকিয়ে রইল। রায়ভিলাতে পৌঁছে দিয়েই রিক্সা চালকটি তাড়াহুড়ো করে চলে গেল। যাক, আপনারা সন্ধ্যার আগেই চলে এসেছেন, ভালোই হলো। রায়ভিলাতে ঢুকে চারপাশ দেখে শুভঙ্কর আর তিয়াশার খুব পছন্দ হলো। সত্যি সম্পাদক বাবুর আদি বাড়িটা তারিফ করার মতো। আপনারা হাত মুখ ধুয়ে নিন, খাবার তৈরি আছে। খাবার খেতে খেতে আলাপচারিতার মধ্যে দিয়ে গোবিন্দর সাথে শুভঙ্কর আর তিয়াশার ভালো ভাব জমে যায়। দিদিমণি, আমি শুনেছি আপনার শরীর খুব একটা ভালো নেই। এখানের খোলা হাওয়াতে কটা দিন থাকুন আর আমার হাতে রান্না খান, দেখবেন একেবারে ফিট হয়ে যাবেন। তুমি থাকতে আর চিন্তা কি? কালকে হরিশপুর গ্রাম ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। আচ্ছা গোবিন্দদা, ওই কালো জলের দিঘিটার গল্প কি গো? লেখক হিসাবে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। না না, ভুলেও রাতে ওই বেনো দিঘির নাম মুখে আনবেন না, অকু ডাইনি আছে ওতে। থাক, রাতে আর ওর নাম না করাই ভালো। শুভঙ্কর আরও কবার সে বিষয়ে জানতে চাইলেও গোবিন্দ এড়িয়ে যায়। সেই তো কখন থেকে লিখে চলেছ, চলো না একটু ঘুরে আসি। সকালেই তো ঘুরে এলাম, দাঁড়াও উপন্যাসটা লেখা শুরু করেছি, যতটা লিখে ফেলা যায় আর কি। এখানে এসেও তোমার সেই লেখা, তাই নিয়েই থাকো। এখন তো সন্ধ্যা হতে চলল, এখন আবার কোথায় যাবে? আশপাশটা তো ঘোরা হয়নি, অন্ধকার নামার আগে সেটাই ঘুরে আসি চলো। ফলে শুভঙ্কর আর তিয়াশা বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ঘোরার পর তারা ফেরার পথটাই গুলিয়ে ফেলে। অন্ধকার হয়ে যাওয়ার জন্য কোন দিক দিয়ে যে এসেছিলাম সেটাই তো বুঝতে পারছি না।
ওই তো দিঘিটা দেখা যাচ্ছে। রিক্সা চালকটা তো দিঘির পাশ দিয়ে সোজা নিয়ে গেছিল, ওদিক দিয়ে গেলেই তো হয়। শুভঙ্কর আর তিয়াশা দিঘির পাশ দিয়ে চলতে শুরু করে। ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। ওরা খেয়ালই করল না একটা কালো ছায়া দূরের জঙ্গল থেকে জলে মিলিয়ে গেল। এ কি, তুমি দিঘির দিকে যাচ্ছ কেন? আমি এমন জলের রং কখনো দেখিনি। এই সাদা কৌটাতে দিঘির জল নিয়ে নিচ্ছি, কলকাতাতে ফিরে সবাইকে দেখাতে পারবো। সত্যি তুমি এখনো ছোট্টই রয়ে গেলে। দাও, আমাকে দাও, তোমাকে যেতে হবে না। তিয়াশা তখন দিঘির কাছে চলে গেছে। তারপর ছোট্ট কৌটাতে জল ভরতে থাকে। তিয়াশাকে যে জলের নিচ থেকে একটা ভয়ঙ্কর চেহারা দেখছে তাও বুঝতে পারে না। ও যে ওর সঙ্গে কাকে নিয়ে যাচ্ছে তার ধারণাও করতে পারে না। তারা হাঁটতে শুরু করে, আর জলের নিচ থেকে একটা ভয়ঙ্কর চেহারা বেরিয়ে তিয়াশার পিছন পিছন যায়। তখন গভীর রাত। শুভঙ্কর আর তিয়াশা গভীর নিদ্রাতে আচ্ছন্ন। টেবিলে রাখা দিঘির জল ভরা কৌটো থেকে সেই ভয়ঙ্কর চেহারা বেরিয়ে এসে খাটের কাছে দাঁড়ায়। তারপর একভাবে তিয়াশার দিকে তাকিয়ে থাকে। এরপর ও শরীরে মিশে যায়। তিয়াশার হঠাৎ ঘুম ভেঙে যায়। মনে হতে থাকে কেউ যেন সেই দিঘি থেকে তাকে ডাকছে। আয়, আমার কাছে আয়। মন্ত্রমুগ্ধের মতো তিয়াশা রাতের অন্ধকারে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই সেই দিঘির কাছে উপস্থিত হয়। তিয়াশা যেন নিজের মধ্যে নেই। সেই ভয়ঙ্কর চেহারা ওর শরীরের ভিতর থেকে বেরিয়ে আসে। ভয়ঙ্কর চেহারাটি লম্বা নখ দিয়ে তিয়াশার হাতের একটি জায়গা কেটে দেয়। টপ টপ করে রক্ত পড়ে মাটিতে। লম্বা জিভ বের করে রক্ত চেটে নেয় সেই ডাইনি। তারপর আবার তিয়াশার শরীরে মিলিয়ে যায়। তিয়াশা মন্ত্রমুগ্ধের মতো বাড়িতে ফিরে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন সকালে হাসি খুশি তিয়াশা পুরোপুরি বদলে যায়। চোখের নিচে কালি পড়ে গেছে, কিছু খেতে পারে না। এক রাতে তিয়াশার কি এমন হলো কিছুই তো বুঝতে পারছি না। আর ওর হাতের জায়গাটা এমন করে কাটলো কি করে? হ্যাঁ, আমি এখনই ডাক্তার ডেকে আনছি, আপনি একদম ভাববেন না। কিছু সময়ের মধ্যে গোবিন্দ ডাক্তার নিয়ে আসে। ডাক্তার তিয়াশাকে দেখে বলে, দারুণ খবর শুভঙ্কর, আপনি বাবা হতে চলেছেন। শুভঙ্কর এই খবর শুনে যার পরনাই খুশি হয়, কিন্তু সাথেই তিয়াশার শরীরটা নিয়েও চিন্তিত হয়। আমার কিছু হয়নি, তুমি একদম চিন্তা করো না। একটু দুর্বল লাগছে এই আর কি। আমি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো কন্টিনিউ করুন, আর 2 দিন ওনাকে এখানে বিশ্রাম নিতে দিন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দিদিমণির খেয়াল রাখব। একটা কালো ছায়া যে সবার নজর এড়িয়ে তিয়াশার মাথার কাছে দাঁড়িয়ে আছে তাও অজানায় রইল। গভীর রাতে তিয়াশা দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। গোবিন্দ সেটা চোখে পড়ে। দাদাবাবু, ও দাদাবাবু,
তাড়াতাড়ি উঠুন। শুভঙ্কর ধড়মড় করে উঠে বসে। কি কি হয়েছে গোবিন্দদা? এ কি, তিয়াশা কই? দিদিমণিকে দেখলাম, ওই দিঘির দিকে গেছে। দিঘির দিকে গেছে মানে? এত রাতে একা? এই লক্ষণ একদম ভালো নয়, এখনই ওখানে যেতে হবে। গোবিন্দ আর শুভঙ্কর একটুও সময় নষ্ট না করে এগিয়ে চলে দিঘির দিকে। কিছু সময়ের মধ্যেই দুজনে দিঘির কাছে গিয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখে। একটা ভয়ঙ্কর বিভৎস চেহারা তিয়াশার শরীরের রক্ত লম্বা জিভ বের করে চেটে খাচ্ছে। হ্যাঁ, এ কি গোবিন্দদা, এসব কি দেখছি? হঠাৎ আগুন দেখে ভয়ঙ্কর চেহারাটি তিয়াশার শরীরে মিলিয়ে যায়। ও কুডাইনি ছিল, দিদিমণি শরীরে বাসা বেঁধেছে। এখনই দিদিমণিকে এখান থেকে নিয়ে চলুন। শুভঙ্কর কথা বলার ভাষা হারিয়ে ফেলে। দুজনে মিলে কোনো মতে তিয়াশাকে বাড়ি নিয়ে আসে। আপনাদের মানা করেছিলাম দিঘির দিকে না যেতে। গোবিন্দদা, তিয়াশাকে বাঁচাও। তত সময়ে গ্রামে অনেকে সেখানে উপস্থিত হয়েছে। একমাত্র শৈলতান্ত্রিক এই বিপদ থেকে রক্ষা করতে পারে। আমি এখনই ডেকে আনছি। গোবিন্দর সাথে আর একটি লোক শৈলতান্ত্রিককে ডাকতে ছুটে। একটি অচেনা মেয়েকে বাঁচাতে গ্রামের সকলে যেন মরিয়া হয়ে গেছে। কি ব্যাপার তোমরা? গোবিন্দ সমস্ত ঘটনা খুলে বলে। তারা কিছু সময়ের মধ্যেই গ্রামে উপস্থিত হয়। আমার তিয়াশাকে বাঁচান বাবা। এই মেয়েটা গর্ভবতী জেনেই অকু ডাইনি ওকে মারেনি। 3 রাত গর্ভবতী নারীর রক্ত পান করলে অকু ডাইনি মানুষের রূপ পেয়ে যায়। আর একদিন দেরি হলে বিপদ হতো। ওই দিঘি কোনো সাধারণ দিঘি নয়, ওটা নরকের দরজা। ওই দিঘির নিচে আছে অন্য এক জগৎ। কত মানুষকে টেনে নিয়ে গেছে ওখানে তার ঠিক নেই। আমি আজকে রাতেই সব ঠিক করে দেব। এই ফুলের মতো মেয়ে আর ওর আগত সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। শৈলতান্ত্রিক সেই দিঘির কাছে বসেই যজ্ঞ শুরু করে। প্রাণ মুক্তায় হরণ, অকু ডাইনিও ধ্বংসায় মহারণ। এইভাবে 51 বার মন্ত্র পড়ার পর সেই জলের বোতল থেকে ভয়ঙ্কর চেহারা বেরিয়ে আসে। তীব্র চিৎকার শুরু করে। চারিদিকে ঝড়ের মতো হাওয়া বইতে থাকে। তান্ত্রিকের যজ্ঞের আগুন নিভানোর চেষ্টা করেও বিফল হয়। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, না হলে তোকে শেষ করে দিব। অনেক মানুষকে শেষ করেছিস তুই, এবার দেখ তোর কি হয়। ধ্বংস হয়ে যাবি তুই। বাহ! ঘি মধু মিশানো মিশ্রণ শৈলতান্ত্রিক আগুনে ফেলতেই অকু ডাইনির গায়ে আগুন ধরে যায়। এখন আর কোনো ভয় নেই। আপনার স্ত্রী আর সন্তান সুরক্ষিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পরের দিন সকাল থেকেই তিয়াশা একদম সুস্থ হয়ে যায়। চলো আমরা কলকাতায় ফিরে যাই। হ্যাঁ, ঠিকই বলেছ, চলো কলকাতায় ফিরে যাই। তারা পরদিন সকালে
স্টেশনের দিকে রওনা দিল। শুভঙ্করের যে উপন্যাসটি সেই বছর বইমেলাতে প্রকাশিত হয় তার নাম নরকের দরজা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন।